তো এর আগের ভিডিও আমি জন সিনাকে নিয়ে কথা বলেছি। জন সিনার আজকে রতে কী সেগমেন্ট ছিল সেটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো আশা করি সেই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। কিন্তু জন সিনা বাদেও আজকের হয় আরও কিছু মেন জিনিসপত্র হয়েছে যেগুলো নিয়ে বেসিক্যালি এই ভিডিওটায় কথা বলবো। তো এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে না একটু জে উসোকে নিয়ে কথা বলা যাক। তো এর আগের ভিডিওতেও আমি তোমাদের জে উসোর সিচুয়েশনটা বলেছিলাম যে জে উসোকে নিয়ে আমি কী ভাবি, বা জে উসো আর গান্থারের ফিউডটাকে নিয়ে আমার কি ওপিনিয়ন। কিন্তু এবার ব্যাপারটা হলো আজকের রয়ে আমরা কি দেখতে পাই। আজকের রয়ে আমরা দেখতে পাই যখন জে উসোর এন্ট্রি হতে যাবে তখন এন্ট্রেন্সের আগে জে উসো আর গান্থারের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। আর জে উসো আর গান্থারের মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে। অ্যাডাম পিয়ার্স তাদের দুজনকে আলাদা করে আর বলে যে এখন এইসব কিছু না। তো তারপর আমরা দেখতে পাই জে উসোর এন্ট্রেন্স হয়। আর জে উসোর এন্ট্রেন্সটা তো দুর্দান্ত ভাইয়া। তার মধ্যে যখন আজকে বেলজিয়ামের ক্রাউডের সামনে জে উসোর এন্ট্রেন্স হচ্ছিল তখন সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছিলো। মানে দেখো, এন্ট্রেন্সের দিক থেকে তো জে উসোকে সবসময় 10/10 দিতেই হবে। কিন্তু যাই হোক, তারপর আজকে জে উসোর ম্যাচ ছিল অস্টিন থিওরির সাথে। আর এই অস্টিন থিওরিকে আমি কতটা না সাপোর্ট করেছি। যারা 2022-23 থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা জানো আমি অস্টিন থিওরির কত বড় সাপোর্টার ছিলাম। আর অস্টিন থিওরির এই অবস্থা দেখে আমার সত্যি পার্সোনালি খারাপ লাগছে। আমি ভাবছি অস্টিন থিওরিকে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে সত্যি কিছু কথা আমার অস্টিন থিওরির সম্পর্কে বলার আছে। তো যাই হোক, সেই অস্টিন থিওরির সম্পর্কে আমি কেন এত কথা বলছি, কারণ আজকে জে উসো মাত্র 10-15 সেকেন্ডের মধ্যে অস্টিন থিওরিকে হারিয়ে দিয়েছে। কিন্তু অস্টিন থিওরিকে হারানোর জন্য জে উসো একটা স্পিয়ারই মেরেছিল, মানে মারতে তো স্পিয়ারই চেয়েছিল, কিন্তু সেটা কীভাবে যেন ক্রস বডি হয়ে যায়। তো মাইকেল কোলো সেটাকে ক্রস বডি বলে, আর দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে সেটাকে কোনো স্পিয়ার মনেই হচ্ছিল না। তো সেই মুভটা দিয়ে আজকে অস্টিন থিওরিকে জে উসো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়েছে। তো সেইটা বড় কথা না, বড় কথা হলো এইটা যে জে উসো যখন এত বড় স্টেজে একটা সুযোগ পেয়েছে, যেটার জন্য আমি তো জে উসোকে সবসময় সাপোর্ট করেছি যে হ্যাঁ জে উসো হয়তো এটা ডিজার্ভ করে, যদিও স্টোরি লাইনটা বাজে চলছে, কিন্তু হ্যাঁ জে উসোর দিক থেকে দেখতে গেলে ডিজার্ভ তো জে উসো করে কোথাও না কোথাও। তার ফলে যদিও রাসেলমেনিয়া আমাদের জন্য বাজে হয়ে গেছে, কিন্তু জে উসোর কথা ভেবে দেখতে গেলে জে উসো এই স্পটে একটা চান্স তো পাই, কিন্তু এই চান্সটা পেয়ে জে উসো কী করছে। যেমন বললাম স্পিয়ারের জায়গায় কী জানি একটা কি ক্রস বডি টাইপের মুভ মেরেছিল জে উসো। তারপর যখন আমাদের অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারকে জে উসো মানে ম্যাচের পরেও অ্যাটাক করছিল, তখন আমরা দেখি একটা টপ রোপের উপর থেকে মুভ দিতে যায়, সেখানেও জে উসো বচ করে। মানে জে উসো না একটু বচের দিক থেকে দেখতে গেলে জে উসো একটু অত্যাধিকই বচ করে। আর যখনই কোনো মানে বড় স্টেজে জে উসোর কোনো ম্যাচ আসে, সেটা আগের বছর তোমরা জে উসো ভার্সেস জিমি উসোর ম্যাচের কথা বলো, বা এই বছরের স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে জে উসো ভার্সেস গান্থারের ম্যাচের কথা বলো, প্রত্যেকটা ম্যাচেই না জে উসো একটু আন্ডার পারফর্ম করে। মানে দেখে মনে হয় যেন জে উসো বড় স্টেজে গিয়েই সবসময় মানে গন্ডগোলটা করে ফেলে। তো এরকম যদি চলতে থাকে তাহলে জে উসোর ফিউচার নিয়ে তো একটু সমস্যা আছেই। কিন্তু যাই হোক, আপাতত রাসেলমেনিয়ায় তো জে উসোর ফিউচার সিকিওর। আর তারপর আমরা দেখতে পাই আজকে গান্থার এসে আবার জে উসোকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু আজকে জে উসো গান্থারের জন্য রেডি ছিল। তো সেটাকে জে উসো কাউন্টার করে, এমনকি গান্থারের কোমর থেকে তার চ্যাম্পিয়নশিপটাকেও জে উসো খুলে নেয়, খুলে গান্থারকে রিং থেকে বের করে, তারপর তার চ্যাম্পিয়নশিপটাকে রেইজ করে, আর তারপর তার চ্যাম্পিয়নশিপ তার দিকেই ছুড়ে দেয়। তো হ্যাঁ জে উসো অ্যাটিটিউড তো দেখাচ্ছে, কিন্তু দেখা যাক এই অ্যাটিটিউডটা কতটা কাজ করে আর অ্যাকচুয়ালি রাসেলমেনিয়ায় গিয়ে জে উসো পারফর্ম করতে পারে কিনা, কারণ আমার হাইলি ডাউট আছে। আর যদি জে উসো আর গান্থার একটা ভালো ম্যাচ ডেলিভার করে দেয় অন্তত, তো আমি তো তাতেই অনেক হ্যাপি। এবার এই ম্যাচটা মেন ইভেন্ট করবে কি না বলা মুশকিল ভাই, কারণ আমার তো এই ম্যাচটাকে কোনোভাবেই দেখে মনে হচ্ছে না যে এটা মেন ইভেন্ট ডিজার্ভ করে বলে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউর কী প্ল্যান, আর রাসেলমেনিয়া আস্তে আস্তে জে উসো আর গান্থারের মধ্যে আমাদের আর কী কী ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। কিন্তু এখন তো স্টোরি লাইনটা খুবই ঢিলা চলছে ভাই, খুবই ঢিলা চলছে। নেক্সট কথা বলা যাক বিয়াঙ্কা ব্লেয়ার আর ইয়ো স্কাইয়ের কন্ট্রাক্ট সাইনিংয়ের। তো আজকে যেহেতু বিয়াঙ্কা ব্লেয়ার এলিমিনেশন চেম্বার জিতেছে আর ইয়ো স্কাই যেহেতু এখন ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাই তাদের দুজনের মধ্যে রাসেলমেনিয়ায় যে ম্যাচটা হতে চলেছে তো সেটার জন্য আজকে কন্ট্রাক্ট সাইনিং ছিল। তো কন্ট্রাক্ট সাইনিংয়ে আমরা একটা জিনিস দেখেছি যে সেটা কখনোই ভালো মতো শেষ হয় না, কিন্তু আজকে আশ্চর্যভাবে ইয়ো স্কাই আর বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে যে কন্ট্রাক্ট সাইনিংটা প্রথম অর্ধে হয় সেটা খুবই ভালোভাবে শেষ হয়। আর অ্যাডাম পিয়ার্সও বলে থ্যাংক ইউ এত ভালোভাবে দুজনের কন্ট্রাক্ট সাইন করে দেওয়ার জন্য। এবার দুজনই দুজনের সাথে সেম পেজে ছিল। আর বিয়াঙ্কা প্লেয়ারও ইয়ো স্কাইকে বলছিল যে আগের সপ্তাহে আমি একটু মানে অন্য কথাই ভাবছিলাম, তো সরি ওইভাবে আমি তোকে ইগনোর করেছিলাম, কিন্তু এরপরে আমি তোকে সেভাবে ইগনোর করবো না। কিন্তু যখন সব কিছু ভালোভাবে মিটে যাচ্ছিল তখন সেখানে চলে আসে আমাদের মামি রিয়া রিপ্লি। আর রিয়া রিপ্লি যখন আসে, রিয়া রিপ্লি তো মানে ওইখানে পুজো করতে আসেনি দুজনে। তো অ্যাডাম পিয়ার্সের মাথায় তখন হাত পড়ে যায় যে এ ব্যাটা আবার কী করতে এলো।
তো রিয়া রিপ্লি এসে বলে যে বিয়াঙ্কা তুই কী ভেবেছিলি তুই এখানে কন্ট্রাক্ট সাইন করবি আর আমি এখানে শুধু তোদের ম্যাচ দেখার জন্য রেসেলমেনিয়া যাব, সেটা হচ্ছে না, কারণ এই ম্যাচটা আমারও চাই। তো তারপর আবার আমরা দেখতে পাই যে বিয়াঙ্কা প্লেয়ার আর রিয়া রিপ্লির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ইয়ো স্কাই আবার দুজনের মাঝখানে ঝামেলা আটকাতে যায়, কিন্তু বিয়াঙ্কা প্লেয়ার আবার কিছুক্ষণ আগেই বিয়াঙ্কা প্লেয়ার বলেছিল যে এইভাবে আর কোনোদিন বিয়াঙ্কা প্লেয়ার ডিসরেসপেক্ট করবে না ইয়ো স্কাইয়ের, কিন্তু আবার ইয়ো স্কাইকে ঠেলে ফেলে দেয়। তারপর আমরা দেখি যে রিয়া রিপ্লি বিয়াঙ্কা প্লেয়ারের উপর অ্যাটাক করে, ইয়ো স্কাই আবার রিয়া রিপ্লির উপর অ্যাটাক করে, ইয়ো স্কাই বিয়াঙ্কা প্লেয়ারের উপরও অ্যাটাক করে, তারপর তিনজনের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। তো এই ব্রলটা কন্টিনিউ হয়, তখন আমরা দেখতে পাই কিছু রেফারি মিলে আর কি সেখান থেকে সবাইকে ছাড়াতে চায়, কিন্তু সে তার মাঝেই রিয়া রিপ্লি সবার প্রথমে বিয়াঙ্কা প্লেয়ারকে একটা টেবিলের মধ্যে ফেলে, তারপর তার উপরে ইয়ো স্কাইকে পাওয়ার বোমের মতো দেয়। তারপর যে কন্ট্রাক্টটা নিচে পড়েছিল সেই কন্ট্রাক্টে ইয়ো স্কাই আর বিয়াঙ্কা প্লেয়ার তো সাইন করেই রেখেছিল, বিয়াঙ্কা প্লেয়ার নিজেও সাইন করে নিয়ে কন্ট্রাক্ট নিয়েই পালিয়ে যায়, আর অ্যাডাম পিয়ার্স তার পেছন হতে থাকে। অ্যাডাম পিয়ার্স বারবার বলে যে কন্ট্রাক্টটাকে ফেরত দিতে, কিন্তু রিয়া রিপ্লি কন্ট্রাক্ট ফেরত দিতে চায় না। তো অ্যাডাম পিয়ার্স লাস্টে রিয়া রিপ্লিকে বলে যে তুমি তো পুরো বাচ্চাদের মতো হাবভাব করছো। তো বলে আমি যখন সাইন করে দিয়েছি এই ম্যাচে আমাকেও রাখতে হবে। তো এখন দেখে মনে হচ্ছে এখনও তো ম্যাচটা অফিসিয়াল হয়নি, কিন্তু আমরা সেই ট্রিপল থ্রেট ম্যাচের দিকেই এগিয়েছি আর সেটা প্রায় কনফার্ম হয়েই গেছে। তো তারপর আমরা ব্যাক স্টেজে আবার তাদের মধ্যে একটা ব্রল দেখতে পাই, এইভাবেই তাদের মধ্যে ব্রল চলতে থাকে। তো তারপর তাদেরকে ছাড়ানো হয় আর কি। তো রেসেলমেনিয়ার জন্য তো এই তিনজন সুপারস্টারের ফিউডি বিল্ড করা হচ্ছে, আর এই ম্যাচটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না, কারণ ম্যাচে যেই জিতুক না কেন সেটা পরের কথা, কিন্তু ম্যাচটা ভালো ম্যাচ হতে চলেছে এটা আমি তোমাদের বলতে পারি। এছাড়া রয়ের মেন ইভেন্টে আমরা আজকে আমাদের ফিন ব্যালার ভার্সেস ব্রন ব্রিকারের মধ্যে একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখেছিলাম, কিন্তু এই ম্যাচটার আগে রয় লুডুইক কাইজার আর পেন্টার মধ্যেও একটা ম্যাচ ছিল, যেই ম্যাচে আমরা দেখেছিলাম যে পেন্টা লুডুইক কাইজারকে হারিয়ে দিয়েছিল। আর তারপর পেন্টার একটা ইন্টারভিউ হয়েছিল যেখানে পেন্টা বলেছিল যে এবার সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যাবে। তো যাই হোক, তারপর রয়ের মেন ইভেন্টে আমরা ম্যাচ দেখতে পাই ফিন ব্যালার আর ব্রন ব্রিকারের মধ্যে, যেটা একটা দুর্দান্ত ম্যাচ হয়। কিন্তু এই ম্যাচেও আমরা দেখি যে দুজন সুপারস্টারের পারফরমেন্স তো অসাধারণ ছিল, কিন্তু ফিন ব্যালারের ওই যে সময় খারাপ চলছে, তো আমরা দেখতে পাই জাজমেন্টে এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি তো ডমিনিক এখানে মনে হয় ফিন ব্যালারের সাহায্য করতেই এসেছিল, কিন্তু ডমিনিকেরও সময় খারাপ চলছে, আর সময় যখন খারাপ চলে তখন আর কী বা করার আছে। তো ডমিনিক ফিন ব্যালারকে সাহায্য করতে গিয়ে উল্টে ফিন ব্যালারেরই আর কি ক্ষতি করে দিয়েছে, আর ফিন ব্যালারের ক্ষতি করায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের ব্রন ব্রিকার ফিন ব্যালারকে হারিয়ে দিয়ে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেনও করে নিয়েছে। তো দেখে মনে হচ্ছে এবার রাসেলমেনিয়ার জন্য খুব সম্ভবত ফিন ব্যালার ভার্সেস ডমিনিক মিস্টেরিও রাইভালরি আমরা দেখতে পেতে পারি, যেখানে হয়তো জাজমেন্টের ভাঙনেরও একটা কোনো সিন হবে। কিন্তু যাই হোক না কেন, তারপর আমরা দেখতে পাই জাজমেন্টে তারপরেও আর কি ব্রন ব্রিকারের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে, তখন ব্রন ব্রিকারকে বাঁচাতে সেখানে চলে আসে আমাদের পেন্টা। আর পেন্টা শুধু আসেই না, লাস্টে পেন্টা সেই চ্যাম্পিয়নশিপটাকে রেইজও করে, আর আমরা ব্রন ব্রিকার আর পেন্টার মধ্যে একটা ফেস অফ দেখতে পাই। তো দেখে মনে হচ্ছে এবার ব্রন ব্রিকার ভার্সেস পেন্টাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নেক্সট রাইভালরি হতে চলেছে, যেটার জন্য আমি তো উইন আছি, আমার ভালোই লাগবে। বা দেখা যাক এখান থেকে পেন্টা নিউ চ্যাম্পিয়ন হতে পারে কিনা ব্রন ব্রিকারকে হারিয়ে। আর ফাইনালি কথা বলা যাক সেথ ফ্রিকিন রলেন্সের। তো সেথ রলেন্সেরও আজকে একটা সেগমেন্ট ছিল যেখানে পুরো বেলজিয়ামের ক্রাউড সেথ রলেন্সের সাথে তার গানটা গাইছিল, যেটা দেখতে শুনতে সব কিছুতেই অসাধারণ লাগছিল। ক্রাউড ওয়ার্ক যেমন আমি বলছিলাম আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, অসাধারণ ছিল ভাই। বেলজিয়ামের ক্রাউডের কাছ থেকে ইউএসএ ক্রাউডের কিছু শেখা উচিত, সত্যি কিছু শেখা উচিত, যে একটা শো যেমনই চলুক না কেন সেই শোটাকে কীভাবে ইন্টারেস্টিং বানানো যেতে পারে। তো যাই হোক না কেন, সেথ রলেন্স আসে, আর সেথ রলেন্স তো সবার প্রথমেই বলে যে ওটিসির কথা বলা যাক। তো ওটিসি আগের সপ্তাহে যেটা করেছে, রোমান রিংস যেটা করেছে, তার ফলে সেথ রলেন্স রোমান রিংসের উপর সেইভাবে কোনো রেগে নেই, কারণ যদি রোমান রিংসের জায়গায় সেথ রলেন্স থাকতো তাহলে সেথ রলেন্সও হয়তো সেম কাজই করতো। রোমান রিংস তো শুধুমাত্র বদলা নিয়েছে, আর এটা সেথ রলেন্স নিজেও করতো, তাই রোমান রিংসের উপর সেথ রলেন্স সেইভাবে রেগে নেই। কিন্তু রোমান রিংস একটা কাজ পুরো শেষ না করেই চলে গেছে, সেটা হলো সিএম পাঙ্ক, কারণ তখন সবাই সিএম পাঙ্ককে চ্যান্ট করছিল, আর বলে যে সেথ রলেন্স ভেবেছিল যে আর যদি কিছুক্ষণ সেথ রলেন্স আগের সপ্তাহে সেই খাঁচার ভেতর থাকতে পারতো তাহলে সে সিএম পাঙ্ককে আরেকটা স্টোম্প দিত, তার যে রাসেলমেনিয়ার স্বপ্ন সেটাকে ভেঙে চুরমার করে দিত, কিন্তু রোমান রিংসের কারণে সেটা সেথ রলেন্স করতে পারেনি। আর রোমান রিংস এই যে ঝামেলাটা পাকিয়েছে, এটাকে আবার সেথ রলেন্সকেই আর কি সব ঠিকঠাক করতে হবে। তো তারপর সেথ রলেন্স এই কথাও বলে যে নেক্সট উইকে এই উইকেই যে স্ম্যাকডাউনটা হবে আর কি স্পেন থেকে, সম্ভবত বলগনা থেকে, তো সেইখানে আর কি সিএম পাঙ্ক আর রোমান রিংস তো থাকবেই, তো তাদের মধ্যে কথাবার্তা হবে। তো সেথ রলেন্স বলে আমি কেন মজার থেকে দূরে থাকবো, আমি তো চাইছিলাম তারা যাতে আজকে রতেও থাকে, কিন্তু তারা যখন আজকে রতে নেই তখন তারা স্ম্যাকডাউনেই থাক,
আমি বরঞ্চ স্ম্যাকডাউনে চলে যাব, তারপর আমিও না একটু মজা নেব তাদের সাথে। তো এটা কনফার্ম হয়ে গেছে যে নেক্সট উইকে শুধুমাত্র সিএম পাঙ্ক আর রোমান রিংস না, সিএম পাঙ্ক আর রোমান রিংসের সাথে সাথে সেথ রলিন্সও স্ম্যাকডাউনের এপিসোডে উপস্থিত থাকবে। আর এইবার এই সেগমেন্টটা আরও বেশি বড় হতে চলেছে। আর যেমন আমি তোমাদের বলেছিলাম, আমার তো দেখে মনে হচ্ছে এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ মেন ইভেন্টের জন্য পুশ করতে পারেন নাইট ওয়ানের। তো এবার মজা আসবে। এবার এই তিনজনের কী কথাবার্তা থাকতে পারে বা এদের তিনজনের মধ্যে কী সেগমেন্ট হতে পারে সেটা দেখার জন্য স্ম্যাকডাউন দেখতেই হবে, স্ম্যাকডাউনে টিউন ইন করতেই হবে। তো স্ম্যাকডাউনকে সেথ রলিন্স আরও বেশি এক্সাইটেড বানিয়ে দিয়েছে। আর তারপর এই ক্রাউডের সাথে মানে সেথ রলিন্স মজা নিতে নিতে আবার সেখান থেকে চলে যায়। তো হ্যাঁ, এবার এই ম্যাচটার ফিউড স্টার্ট হয়ে গেছে পুরো দমে। এবার দেখা যাক এই তিনজন সুপারস্টার আমাদের কীভাবে এন্টারটেইন করতে পারে। কিন্তু আপাতত এই ভিডিওটা যদি তোমাদের এন্টারটেইনিং লাগে, এই ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আগের ভিডিওটা না দেখে থাকলে এখনও সেই ভিডিওটাও গিয়ে দেখতে পারো। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, যেখানে আমি আজকে একটা ভিডিও আপলোড করবো ওই যে রোমান রিংসের জনসনের প্রোমোটাকে নিয়ে, তো সেটাও তোমরা লিঙ্ক পেয়ে যাবে আর কি ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আসতে পারো। আর কি ওই ভিডিওটা তো একটা লাইক করে এসো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আর বাকি যেমন বলি প্রত্যেক ভিডিওতেই, যে যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ ফর 15,000 সাবস্ক্রাইবার। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলতে বারবার ভুলে যাচ্ছি, কিন্তু 15,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। আর 15 আমার জন্য খুব লাকি নাম্বার। তো ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, আরও এগোতে হবে আমাদের। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।